আছে। আহ, গতকাল ছিল যেটা সেটা হচ্ছে আমাদের টার্পে আমি বলছিলাম যে ভিউ পয়েন্টে টার্প সংক্রান্ত যা যা আছে সবগুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, আজকে একটু এফআরসি এটা আমরা দেখবো। এটা হচ্ছে এফআরসি এর আহ, কত নাম্বার পেজ? নতুনটার, হ্যাঁ, নতুনটার হচ্ছে 145 নাম্বার পেজ। 145 নাম্বার আচ্ছা। পেজ। তাহলে 145 নাম্বার পেজে থেকে শুরু আর কি। হ্যাঁ, এখানে আমরা দেখি হ্যাঁ। কি আছে। দেখো এখানে একটা কোয়েশ্চেন দিছে ফিওক্রোমোসাইটোমার সিক্স। এটা পেজ নাম্বার হচ্ছে 149। প্রথমে বলছে ফিওক্রোমোসাইটোমার তিনটা ক্যারেক্টারিস্টিক সিমটম কি, আমরা সেটা জানি কি কি আছে। এরপর বলছে টু স্পেসিফিক বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন দ্যাট মে বি ইউজ টু কনফার্ম। তো কনফার্ম জন্য যে আমরা ভিএমএ দেখি ইউরিনে, তারপর ক্যানিলাইন ম্যান্ডেলিক অ্যাসিড ওইটা। ম্যান্ডেলিক অ্যাসিড, এরপরে হচ্ছে ইউরিন আর মেটানেফ্রিন। হচ্ছে ইউরিনের মেটাবোলাইটস 24 আওয়ারে। ভিনাইল হ্যাঁ। ম্যান্ডেলিক অ্যাসিড, এরা এটা আবার অন্য নাম দিছে হোমো ভ্যানিলিক অ্যাসিড। আচ্ছা, এরপর বলতেছে হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য লোকেশন আফটার পজিটিভ বায়োকেমিক্যাল চিঠি টেস্ট। মারাই। তাহলে রেডিওলজিক্যালের মধ্যে আমরা কিছু নাম পড়ছিলাম, এমআরআই সিটি তো আমরা জানি, এমআইবিজি ছিল, নাম মনে পড়ছে? এমআইবিজি পড়ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আয়োডিন 131 আর আয়োডিন 23। ইয়েস। তারপর হচ্ছে পেট সিটি। এরপর হচ্ছে লিস্ট ফোর অবজেক্টিভ অফ প্রি অপারেটিভ অপটিমাইজেশন প্রায়র টু সার্জারি। তাহলে প্রি অপারেটিভ অপটিমাইজেশনের আগে এটা হচ্ছে ব্লাড প্রেশার গুলো কন্ট্রোল করতে হবে পেশেন্টকে। আমরা মিনিমাম 3 সপ্তাহ আগে থেকে ব্লাড প্রেশার কন্ট্রোল শুরু করব। এবং পেশেন্টের হচ্ছে এইটা হচ্ছে মূল। এর সাথে তাহলে হচ্ছে কি মানে ব্লাড প্রেশার যেহেতু তার বেশি, তাহলে তার আমরা যে তাকে ওষুধ দিব আলফা ব্লকার, আলফা ব্লকারের মধ্যে কোনটা নন সিলেক্টিভ আমরা দিতে চাই হচ্ছে ফেনাইলেফ্রিন, তাই তো? তাহলে টেনোক্সিবেন। সে কারণে তার হার্ট রেট টেনোক্সিবেনজামিন। চলে। হ্যাঁ, টেনোক্সিবেনজামিন। সরি, ফেনক্সিবেনজামিন। তাহলে এইটার জন্য তার হচ্ছে হার্ট রেট বাড়বে, হার্ট রেট বাড়ার জন্য তাহলে হার্ট রেট কন্ট্রোল করব মানে। এবং হচ্ছে হাইপার টেনশন রিলেটেড যেসব ব্যাপার আছে, মেইন হচ্ছে হাইপার টেনশন কন্ট্রোল করবো। তাহলে হাইপার টেনশনের জন্য তার হয়তো বা কার্ডিয়াক রিমডেলিং হয়েছে কিনা আমরা সেটা দেখতে পারি। কার্ডিয়াক রিমডেলিং তো আমরা ঠিক করতে পারবো না, আমরা হার্ট রেটের কন্ট্রোল করবো। তার যদি কোনো অ্যারিথমিয়া হয়ে থাকে সেটা কন্ট্রোল করতে পারবো। তা এগুলো আর কি। দেখি কি লিখছে এখানে হচ্ছে তোমার ব্লাড প্রেশার কন্ট্রোল, কারেকশন অফ দ্য ক্রনিক সার্কুলেটিং ভলিউম ডিপ্লেশন, কারণ হাইপারটেনসিভ পেশেন্ট কিন্তু হাইপোভলিমিক থাকে। হার্ট রেট অ্যান্ড ভলিউম হাইপোভলিমিক। কন্ট্রোল, আর হচ্ছে অপটিমাইজেশন অফ মায়োকার্ডিয়াল ফাংশন, রিভার্সাল অফ গ্লুকোজ এন্ড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সেস। আচ্ছা, আমরা জানি যে ওই যে শুরুতে কি থাকে, মানে শুরুতে হাইপারগ্লাইসেমিয়া থাকে সেটা বলা যাবে না, বলতে হবে কি যে টিউমার কাটার পরে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। আচ্ছা, তারপর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, ডেভেলপ। হ্যাঁ, কমপ্লিট দ্য টেবিল to give three characteristics of drug that commonly used। আচ্ছা, প্রিয়পার্টি অপটিমাইজেশন, আচ্ছা কি কি হবে, কি কি বলতে যে কি আমরা দিতে পারি, কি ধরনের ড্রাগ, কখন শুরু করব এবং তাদের র্যাশনালি কি। এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা এই কোয়েশ্চেনটা আগের এডিশনে মোস্ট অফ ছিল না, কারণ থাকলে তো মনে পড়তো। তাহলে দেখো এখানে প্রত্যেকটা খুব সুন্দর করে গুছাইছে যে আমরা নন সিলেক্টিভ আলফা অ্যাগনিস্ট সিলেক্টিভ দিতে পারি অথবা বিটা অ্যাগনিস্ট দিতে পারি, ক্যালসিয়াম অ্যাগনিস্ট দিতে পারি। তাহলে আমরা একটু আগে বলছি যে আমরা যে ফেনক্সিবেনজামিন দিচ্ছি, তাহলে সেটা আমরা কিন্তু মিনিমাম 3 সপ্তাহ আগে শুরু করবো। ওরা এখানে বলছে যে 2 সপ্তাহ আগে। এবং বন্ধ করব কবে সেটাও কিন্তু বলছে। সো 24 এখান থেকে থেকে আমরা 48 বুঝতে ঘন্টা আগে। পারছি যখন আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করতেছি, তখন আমার কাছে কিন্তু এই কোয়েশ্চেনটা যদি আমাকে অ্যান্সার করতে দিত আমি কি লিখে আসতাম, আমি শুধুমাত্র লিখে আসতাম যে আমরা 1 থেকে 2 সপ্তাহ আগে শুরু করব। কিন্তু এটা কখন বন্ধ হুম। করবে বা এটা আদৌ কন্টিনিউ করবে কিনা এই ইনফরমেশনটা আমি জানি। আমি যে জানি না তা না, কিন্তু যেহেতু কোয়েশ্চেনে চাই না আমি দিতাম না। কিন্তু এটাই আমাদের ভুল যে ওই ড্রাগ সম্পর্কিত অনেক ইনিশিয়েশন এবং অমিট করা যা যা আমি ইনফরমেশন জানি আমাকে সবগুলা বলে দিতে হবে। তাহলে 1 থেকে 2 সপ্তাহ আগে শুরু করব এবং অপারেশনের বলতেছে 48 ঘন্টা আগে আমি বন্ধ করব। বিটা রিসেপ্টর হচ্ছে আলফার পরে শুরু করব এক, এবং বিটা অ্যান্টাগনিস্ট যা যা থাকুক না কেন আমরা বিটা কি বলবো কন্টিনিউ করতেন। এবং ক্যালসিয়াম অ্যাগনিস্টও আমরা জানি যে সাধারণত অ্যান্টি হাইপারটেনসিভ গুলা এসি ইনহিবিটর এআরবি এই দুটো ছাড়া বাকি সব অ্যান্টি হাইপারটেনসিভ, এবং আমরা দেখতেছি এখন আলফা ব্লকার, তাহলে এই বাকি অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ কিন্তু আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এরপর হচ্ছে র্যাশনালি ইউজ। র্যাশনালি অফ ইউজ মানে হচ্ছে তুমি এখানে
এগুলোর মোড অফ অ্যাকশনটা লিখবা, যে কিভাবে তারা আসলে কাজ করতেছে। আমার বিটা অ্যাগনিস্ট দিচ্ছে ট্যাকিকার্ডিয়ার জন্য। তারপর হচ্ছে যারা আলফা অ্যাগনিস্ট দিয়েও যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি। আর এখানে মূলত কাজ কি করতেছে, সে হচ্ছে আলফা কাজ করতেছে হচ্ছে আমার ভেসেলের উপরে। তাহলে ভেসেলটাকে সে ভ্যাসোডাইলেশন করে দিচ্ছে, তাহলে আমার ওটা হচ্ছে আমার ব্লাড প্রেশার কমাবে এবং একই সাথে আমার ভলিউমকেও সে এক্সপান্ড করবে। আচ্ছা, name a drug that may be used to treat catecholamine resistant hypotension during surgery after to remove pheochromocytoma static mechanism of action। তাহলে এটাও হচ্ছে আমরা বলতেছি কি যে টিউমার লাইগেশন করার পর আমাদের হাইপোটেনশন ডেভেলপ করে। তাহলে হাইপোটেনশন যদি ডেভেলপ করে, আমরা প্র্যাকটিক্যালি কি করি সেটা আলাদা বিষয়, সেটা এখানে বলা যাবে না। আমরা প্র্যাকটিক্যালি যা করি সেটা আইডিয়াল নাও হইতে পারে। তো হাইপোটেনশন যদি ডেভেলপ করে, তুমি কোন ভ্যাসোপ্রেসার বা কোনটা ইউজ করতে চাও বিপি রেজ করার জন্য, ওরা চয়েস অফ অপশন বলছে ওরা মেইনলি ভ্যাসোপ্রেসিন ইউজ করতে চায়। ঠিক আছে, কারণ ওইটা এটাও হচ্ছে ভেসেলের উপর কাজ করবে, ভেসেলের উপর কাজ করে হচ্ছে ব্লাড প্রেশার বাড়াবে। ওকে, তাহলে কোয়েশ্চেনটা ভালো, কোয়েশ্চেনটা কিন্তু দেখ মানে পড়ো। আচ্ছা, এরপর দেখো রেনাল ট্রান্সপ্লান্ট রিলেটেড কিছু কিছু কজ আছে, কোয়েশ্চেন গুলা বলে যাচ্ছি আর রিডিং করবো না এরকম। দেখো রেনাল ট্রান্সপ্লান্টের তিনটা কজ কি, তাহলে কজ এর মধ্যে এখানে মানে রেনাল ট্রান্সপ্লান্টের তিনটা সরি ইএসআরডি তিনটা কজ, এটা আমরা জানি। কার্ডিওভাস্কুলার কোমরবিডিটি উইথ ইএসআরডি, তাহলে কি কি মানে লিস্ট ফোর কার্ডিওভাস্কুলার, ওরা ভাবে বলে দেয় লিস্ট ফোর। আমাদের এই ধরনের কোয়েশ্চেন হওয়ার এখন কিন্তু এই ধরনের কোয়েশ্চেন হয় লিস্ট ফোর, লিস্ট ফাইভ, মানে এফসিপিএস এগুলো কিন্তু শুরু হয়েছে, আমাদেরও কিন্তু আমরা কিছু কোয়েশ্চেন পাইছিলাম। তো লিস্ট ফোর কার্ডিওভাস্কুলার কোমরবিডিটি, দেখো এখানে অনেক কিছু লিখছে। আমরা মেনলি জানি হচ্ছে হাইপার টেনশন, কিন্তু হাইপার টেনশনের সাথে যা যা আছে, আমার লেফট অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওখান থেকে আমার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে, ওইখান থেকে আমার হচ্ছে মানে ইভেন মানে ভালভুলার কেসও হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে দেখো লিস্ট টু ফ্যাক্টর দ্যাট মে কন্ট্রিবিউট টু দ্য অ্যানিমিয়া, এটা কোন কোয়েশ্চেনটা? এটা হচ্ছে ওই যে সিকেডি এর মধ্যে অ্যানিমিয়া কেন ডেভেলপ করে, আমাদের যে কজ অফ অ্যানিমিয়া। যে হ্যাঁ। কোয়েশ্চেনটা সেটা। কোথায় আসছেন আপু? আমরা হচ্ছে এফআরসি এর 152 নাম্বার পেজে আছি। আব্বু অসুস্থ হয়ে পড়ছে তো হঠাৎ, আহারে, আমি মাত্র উপরে আসছি। ও নিচে ছিলাম এতক্ষণ, কি হয়েছে, অসুস্থ হয়ে গর্ভ পড়ছে, মাথা ঘুরে। আর বললেন না, বাসায় এখন সবাই অসুস্থ, আমি যে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আম্মু আব্বু দুজনেই চরম অসুস্থ, অরণিরে ঠিক মতো দেখভাল করার বলতে গেলে কেউই নাই। আমি খুবই বিপদে আছি এখন, আগের মতো নাই সিচুয়েশন আপু। আহারে, দেখো জিশানের বউরা নাই? রিটন তো হচ্ছে কি সিলেটে পোস্টিং হয়ে গেছে না, এটাও তো একটা ফ্যাক্ট। ও তো ওই যে ব্যাংকে চাকরি হয়েছে অফিসারে, হ্যাঁ। সে এখন হচ্ছে গিয়ে সিলেটে পোস্টিং দিচ্ছে। আজকে ও রাস্তায় অন দা ওয়ে। সানিম গেছে হচ্ছে গিয়ে ট্যুরে গেছে বন্ধুদের সাথে। ও, হাঁপাচ্ছি আমি পুরো, দৌড়াইতে দৌড়াইতে আসছি। আমি বলছি, আম্মু আমি যাই, স্যালাইন ট্যালাইন বানাই ঠানাই দিয়েছি, গ্লুকোজও কমে গেছে, ইও কমে গেছে, আপনার বিপিও কমে গেছে। এবং মানে আম্মুর তো হাই প্রেশার থাকে, হঠাৎ করে 90/50। আল্লাহ, উম, এটা অনেক শুয়ে কম। আছে, আমি ওষুধপাতি সবকিছু ইয়ে করে দিয়ে আসছে, আমার আবার গিয়ে দেখে আসতে হবে। তা আপু কতদূর গেছেন এমনিতে? আমি নতুনটা না পুরানটা এফার্স দিয়া? না না, নতুনটা নতুনটা। নতুন। নতুনটা কিনছি আমি। আচ্ছা ঠিক আছে, নতুনের 152 নাম্বার পেজে আয়, মানে ওই রেনাল ট্রান্সপ্লান্টের কোয়েশ্চেনটা দেখতেছি। তারপর হচ্ছে তিনটা ইন্ডিকেটর ফর ডায়ালাইসিস প্রায়র টু ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারি। তাহলে দেখো এখানে এই কোয়েশ্চেনটা দেখে একটু মানে একটু হচকায় যাওয়ার মতো বিষয় হতে পারে, কিন্তু উত্তর দেখে মনে হচ্ছে এটা আমরা জানি যে ডায়ালাইসিস প্রায়র টু রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারি অ্যান্ড ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্ট। তাহলে ক্যাডাভারিকের আবার ডায়ালাইসিস লাগে, আমাদের মাথায় কিন্তু এটা ঘুরবে যে ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্ট হবে সেখানে ডায়ালাইসিস লাগবে কেন। কিন্তু এটা তো হচ্ছে ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্ট হবে, ক্যাডাভারের তো ডায়ালাইসিস হবে না, ডায়ালাইসিস হচ্ছে যে রিসিপিয়েন্ট তার। ওকে, এটাও মেনলি ক্লিনিক্যাল রিলেটেড রিলেটেড আসতেছে। ও, হ্যাঁ শুনতেছি। নতুন বইয়ের 112? 152। আচ্ছা, এটা হ্যাঁ দেখো ঠিক তোমাদের আছে। ই নাম্বারটা লাগবে, লিস্ট টু অ্যাসপেক্ট অফ ম্যানেজমেন্ট অফ ট্রান্সপ্লান্ট অর্গান aimed at delayed reducing the risk of delayed graft rejection। তাহলে এটা তোমাদের লাগবে যে মিনিমাইজ
ওয়ার্ম ইস্কেমিয়া টাইম মিনিমাইজ কোল্ড ইস্কেমিয়া টাইম। ওয়ার্ম ইস্কেমিয়া টাইম বলতে কি বোঝাচ্ছে, কোল্ড ইস্কেমিয়া টাইম বলতে কি বোঝাচ্ছে? ওয়ার্ম ইস্কেমিয়া টাইম হচ্ছে বডি টেম্পারেচারে, মানে আফটার ইটস ব্লাড সাপ্লাই স্টপ বিফোর ইট ইজ অ্যাক্টিভলি কুলড। প্রথম কথা হচ্ছে দুটো জিনিস, যে আমাদের দুটোই ওয়ার্ম ইস্কেমিয়া টাইম আর কোল্ড ইস্কেমিয়া টাইমটা হচ্ছে ইয়া করতে হবে, কি বলে, মিনিমাইজ করতে হবে। আচ্ছা, এরপর দেখো, থ্রি ইন্ট্রাঅপারেটিভ অ্যাসপেক্ট অফ রিসিপিয়েন্ট পেশেন্ট ম্যানেজমেন্ট ডিউরিং ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট এইমড এট অপটিমাইজেশন অফ গ্রাফট ফাংশন। এই যে অপটিমাইজেশন বলছে, এই অপটিমাইজেশনের জন্য মানে আমরা মানে কি মেনটেন করতে যাচ্ছি? তাহলে গ্রাফট ফাংশনকে রিজেকশন করার জন্য আমরা কি কি করতেছি, কি করতে চাই, আর একটা বলতেছে গ্রাফট ফাংশনটাকে অপটিমাইজ মানে মিনিমাম রাখার জন্য আমরা কি করতে চাই। এখানে রিসিপিয়েন্টের আমরা কিন্তু মানে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট দেখে বাবা মনে হচ্ছে যে ক্যাডাভারে কি হবে, ক্যাডাভারে কি হবে, এটা বলতেছে রিসিপিয়েন্টের আমি কি কি রাখতেছি। দেখো, ওই যে আমরা বলছি আমরা তার একটু বিপি বাড়ায় রাখবো, আমরা কিন্তু ডিএনবি তে পড়ছি যে বিপি আমাদের কোন স্টেজে কেমন থাকবে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি এখন। আচ্ছা, তারপর হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আমরা শুরু করব, সেটা মনে আছে। নেফ্রোটক্সিক ড্রাগ অ্যাভয়েড করব, এবং যেসব হাইপোভোলুমিয়া, তারপর হচ্ছে হাইপোভোলুমিয়া, হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া সব ক্ষেত্রে লাগাই দিব এটা, এগুলো আমরা অ্যাভয়েড করব। এবং এখানে সিভিপির একটা মেজারমেন্ট দিছে যে সিভিপি আমাদের রাখতে হবে 12 থেকে 14 সেন্টিমিটার অফ ওয়াটার। তাহলে তোমাদের জন্য হচ্ছে এবং এফ, এই দুটা কোয়েশ্চেন তোমরা ইয়াতে তোমাদের ভিউ পয়েন্টে অ্যাড করে নিও। আচ্ছা, অ্যাসেট করে ফ্রম, আসছি। এই পরেরটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে EFG, এই তিনটা আপু কোয়েশ্চেন কি তোমরা ইয়ার করতে আটকাবা। ইয়ার এফ হ্যাঁ, আপু ইয়ার এফ অ্যাড করবো, EFG, ই নাম্বার আর এফ নাম্বার অ্যাড করবো? তিনটা EFG। আচ্ছা, আচ্ছা, অ্যাসেট ফ্রম রেগুলার প্যারাসিটামল তোমার পোস্ট অপারেটিভ অ্যানালজেসিস স্ট্র্যাটেজি কি হবে? তাহলে কি কি বলতেছে, ট্যাব ব্লক, তারপর লোকাল অ্যানেস্থেসিয়া, ওন ক্যাথেটার, মানে লোকাল অ্যানেস্থেসিয়া তুমি ইনফিউশন দিতে পারো, তারপর হচ্ছে ওপিএড পিসিএ, আর এটা হচ্ছে এপিডুরাল অ্যানালজেসিয়া যদি রিস্ক অফ হাইপোটেনশন বা ইমপ্যাক্ট অমুক সমুক থাকে। আচ্ছা, এরপরে গেল, এরপর হচ্ছে টার্প নিয়ে কোয়েশ্চেন। টার্পের জন্য বলতেছে, এই কোয়েশ্চেনটা এখানে অ্যান্সার করেন, এটা কোথায় অ্যান্সার করছে, এটা মানে পিছনে আছে 2015। আচ্ছা, যাই হোক, কোয়েশ্চেন গুলো দেখি। যে একটা টার্প হবে, হোয়াট ক্লিনিক্যাল ফিচার মেক্স ইউ সাসপেক্ট পেশেন্ট হ্যাজ ডেভেলপ টার্প সিনড্রোম, এটা আমরা পাইছি কোয়েশ্চেনটা। ইন্ট্রাঅপারেটিভ ফ্যাক্টর দ্যাট মে ইনক্রিজ ডেভেলপিং অফ টার্প সিনড্রোম, এটাও তোমরা পড়ছো। এবং ম্যানেজমেন্ট, এটা আর দেখার কিছু নেই। হজকিন লিম্ফোমা বাদ। আপু 4/5 170 এখানকার। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন চাইতে থাকি। হজকিন লিম্ফোমা বাদ, ল্যাপারোস্কোপিক এটা বাদ, এনে ঘুরে ফিরে একই কোয়েশ্চেন বারবার দিছে তো। এরপরে রেনাল ট্রান্সপ্ল্যান্টের আরেকটা কোয়েশ্চেন পাইছি, কোয়েশ্চেন গুলো দেখো। আচ্ছা, এটা আবার এখানে বাদ দিয়ে গেছে। এরপর হচ্ছে স্প্লিনেক্টমি। আচ্ছা, স্প্লিনেক্টমিটা এখান থেকে একটু পরিণত, কারণ স্প্লিনেক্টমি এটা হচ্ছে তোমার মানে জেনারেলের মধ্যে, জেনারেল জেনারেল সার্জারির মধ্যে কিন্তু স্প্লিনেক্টমি মানে আসতে পারে যে কোনো সময়, একটা অদ্ভুত কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। সো স্প্লিনেক্টমিটা এখান থেকে পড়বা। কি কি ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনের অপটিমাল টাইমিং কবে, ভ্যাকসিন দিচ্ছে তিনটার এগেনস্টে, নিউমোককাস, মেনিনজাইটিস আর মেনিনজাইটিস ACYW, হোয়াট ইজ দিস আমি জানি না। নিউমোককাস, মেনিনজাইটিস, মেনিনজাইটিস বি। টাইপ টাইপ আপু, আচ্ছা, তারপর হচ্ছে অপটিমাল মেনিনজাইটিসের টাইমিং অনেকগুলো টাইপ আছে। ভ্যাকসিনেশন, এটা হচ্ছে যদি ইমার্জেন্সি হয় তাহলে তো হিসাব আলাদা, আর হচ্ছে 2 সপ্তাহ আগে, অথবা নিউমোককাস টু বি রিপিটেড এভরি 5 ইয়ার। আচ্ছা, এরপর বলছে লিস্ট 3 পেরিঅপারেটিভ হেমাটোলজিক্যাল কনসিডারেশন ফর দিস পেশেন্ট, কি কি হতে পারে? পেশেন্টের প্লেটলেট কাউন্ট কম থাকবে, ফলে ব্লিডিং হতে পারে। তারপরে হচ্ছে ক্রস ম্যাচ মে বি কমপ্লিকেটেড বাই অ্যান্টিবডি ডেভেলপমেন্ট ইন রেসপন্স টু প্রিভিয়াস ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন, কারণ এসব পেশেন্টকে তো আমরা ব্লাড দিয়ে থাকি, ওইটার রেসপন্স হিসেবে বলতেছে আমাদের ক্রস ম্যাচে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। প্রি অপারেটিভ প্লেটলেট কাউন্ট may be improved by steroid অথবা immunoglobulin treatment. Perioperative platelet infusion may be necessary but should be given after arterial supply to spleen has been surgically interrupted to avoid this sequestration and destruction. মানে সোজা কথা হচ্ছে প্লেটলেট কাউন্ট আমার কম থাকতেছে, আমি এটাকে আমার তাহলে আমি চেষ্টা করবো ব্লিডিং যাতে মানে মিনিমালি ইনভেসিভ সার্জারি হয়। 2 নাম্বার হচ্ছে আমরা আগে থেকে তাকে প্লেট মানে রিপিটেড সে যদি ব্লাড প্রোডাক্ট পেয়ে থাকে,
তাহলে সেক্ষেত্রে তো আবার ক্রস ম্যাচিং এও ঝামেলা হতে পারে, কমপ্লিকেশন হবে, কমপ্লিকেশন হবে। কমপ্লিকেটেড হতে পারে। আর আমরা যদি প্লেটলেট কাউন্ট বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে তাকে হচ্ছে স্টেরয়েড দিয়ে নিয়ে আসতে হবে। আর পেরিঅপারেটিভ প্লেটলেট ইনফিউশন দিতে পারি, তবে দিলে ঝামেলা, মানে মেবি নেসেসারি দিয়ে ছেড়ে দাও। এরপর হচ্ছে লিস্ট 3 ইমিউনোলজিক্যাল ফাংশন অফ দ্য স্প্লিন, স্প্লিনের ফাংশন, এটা বাদ দাও। স্প্লিনোমেগালিক কজ বলছে 2-3টা। আচ্ছা, এই জিনিসটা পড়ে নাও, 3টা কজ। 2 রিজন ফর কনজারভেটিভ ম্যানেজমেন্ট বাদ। জি, 3 ফ্যাক্টর দ্যাট উড কনসিডার ইট স্প্লিনিক ট্রমা বাদ। লিস্ট 3 obstetric diagnosis that make this screening বাদ। ওই তাহলে প্রথম 2টা প্রশ্ন যে স্প্লিনেক্টমিতে, প্রথম 3টা প্রশ্ন যে তুমি কি কি ভ্যাকসিন দিবা, কবে দিবা, এবং পেরিঅপারেটিভ কি কি সমস্যা অ্যারাইজ করতে পারে, বা তুমি পেরিঅপারেটিভ কি কি কনসিডারেশন তুমি নিতে চাও। তাহলে কনসিডারেশন মানে কি, যে আমার সমস্যা কি হতে পারে, বা আমি এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি কি করতে পারি, সেগুলো আমরা লিখবো। আটবার ফিওক্রোমোসাইটোমা নিয়ে কোয়েশ্চেন আসছে, যে অ্যাসেস তার অ্যাডেকুয়েসি। আচ্ছা, লিভার ডিসেকশন বাদ। আচ্ছা, টার্প নিয়ে দেখো কতগুলো কোয়েশ্চেন দিচ্ছে, কোয়েশ্চেন গুলো দেখে যাই। স্টেট দ্য লেভেল অফ স্পাইনাল ব্লক, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কিন্তু, তাহলে দাগাও, এটা লাগবে। স্টেট দ্য লেভেল অফ স্পাইনাল ব্লক, হ্যাঁ, এটা কত লাগবে? আমাদের তো স্টার্ট বাদ ছিল না ওই দিন। হ্যাঁ, ওই দিন টার্প বাদ ছিল, বলছিলাম যে আমরা বসে টার্পটা হচ্ছে পড়বো, এটা আজকে এফআরসি এটা একটু পড়ে যায়, তারপরে ইয়া করবো। এখন দেখো, তোমার স্পাইনাল ব্লক এবং সার্জারির জন্য তুমি টার্প কতটুকু দিবা, এবং এটার জন্য কেন যাচ্ছে, অবশ্যই কেন যাবে, ওখানে নিশ্চয়ই নার্ভটা, মানে আমাদের হচ্ছে ব্লাডারের কোনো নার্ভ যাচ্ছে। তাহলে এটা কত হাইট অফ দা ব্লক হইতে হবে, তোমার মিনিমাম 10 পর্যন্ত। তাহলে পেইন ইনারভেশন অফ দা ব্লাডার ডিস্টেনশন ট্রাভেল, মানে সিম্প্যাথেটিক ফাইবার, এগুলা হচ্ছে তোমার T1 পর্যন্ত যায়, এই কারণে আমরা 10 পর্যন্ত করবো। আচ্ছা, ইরিগেশন ফ্লুইড হিসেবে গ্লাইসিন কেন দেওয়া হয়, এটা হচ্ছে 3টা বৈশিষ্ট্য লিখছে। এই 3টা বৈশিষ্ট্য মোস্ট প্রবাবলি ভিউ পয়েন্টেও আছে, আছে না? উম, থাকার আপু কথা। আছে, হ্যাঁ, আর আছে। একটু বেশি করে দেয়া আছে, আরো হ্যাঁ, ওখানে কিছু অনেক অ্যাড বেশি করে। করে আছে, কারণ আচ্ছা, তারপর বলছে 4 ইন্ট্রাঅপারেটিভ সাইন সিমটম অফ ট্রাপ সিনড্রোম, এটা আছে, এটা বাদ। তারপর হচ্ছে 5 ইন্ট্রাঅপারেটিভ রিস্ক ফর ট্রাপ সিনড্রোম অ্যাপার্ট ফ্রম ইরিগেশন ফ্লুইড চয়েস। তাহলে তাহলে হচ্ছে ট্রাপ সিনড্রোম ডেভেলপের জন্য রিস্ক ফ্যাক্টর কি কি আছে, ওই যে রিস্ক ফ্যাক্টর গুলা, যে হাইট যদি বেশি হয়, প্রেসার আছে যদি বেশি আছে থাকে, সার্জারি বেশিক্ষণ হচ্ছে, এগুলো আছে ভিউ পয়েন্টে। প্রলং Use an সার্জারি। equation for estimation of the serum osmolality, এটা একেবারে আহ এই কোয়েশ্চেনটা আমাকে ভাইভাতে জিজ্ঞেস করছে। আমি বললাম স্যার হিসাব, মানে অঙ্কটা এরকম, কিন্তু আমি স্যার, আমি মুখে মুখে গুণ করবো, মানে যোগ অঙ্ক করতে পারবো না, আমি মুখে মুখে স্যার আমার ক্যালকুলেটর লাগবে স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইয়া করো, মানে তার কি বলে, বইয়ের কোথাও লিখে রাখো, বা ওই টার্প সিনড্রোম উপরে লিখে রাখো। আচ্ছা, অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রিটমেন্ট অফ টার্প সিনড্রোম উইথ ফিউরোসেমাইড, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দেখতে পারো, মানে দেখবা। তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ফ্রি ফ্লুইড রিমুভ করবে, সমস্যা হচ্ছে হাইপোনাট্রিমিয়াকে সে আরো ওয়ার্সেন করবে। আচ্ছা, টু কমপ্লিকেশন অফ র্যাপিড কারেকশন অফ হাইপোনাট্রিমিয়া, হাইপোনাট্রিমিয়া র্যাপিড কারেকশন কি হয় এটা আমরা জানি, সেটা মেনলি সবাই শুনতে চায়, সেন্ট্রাল পন্টাইল মাইলিনোলাইসিস। টু ফিচার অফ হাইপোনাট্রিমিয়া, ইমাজিনেশন। এটা হচ্ছে কিউআরএস হচ্ছে ব্রডেনিং হবে, টি ওয়েভ ইনভার্সন। তো এখান থেকে মোটামুটি তুমি আম, প্রথমত হচ্ছে যে টার্পের লেভেলটা দেখতেছো, এ নাম্বার, আর হচ্ছে এরপর ইএফজিএইচ দেখে যাও, এগুলো ছোট 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 প্রশ্ন। আচ্ছা, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক ফটোসিস্টেশন টিপস, এখন আমরা দেখবো না, টিপস বাদ দিলাম। আবার একটা রেনাল ট্রান্সপ্লান্ট আসছে, ইএসআরডি। রেনাল ট্রান্সপ্লান্টের মধ্যে দেখো এখানে যে কজ, মোস্ট কমন কজ অফ ইএসআরডি, তারপরে হচ্ছে মোস্ট কমন কোমরবিডিটি, এটা আমরা জানি। লিস্ট 5 ইস্যু রিলেটিং টু দ্য ডায়ালাইসিস শুড বি অ্যাসার্টেন প্রায়র টু সার্জারি। আচ্ছা, ডায়ালাইসিস মানে ইস্যুস রিলেটেড টু দ্য ডায়ালাইসিস, তাহলে ডায়ালাইসিসের সাথে আমাদের কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা একটু আহ মানে কোয়েশ্চেনটা পড়ে তোমার কি মনে হচ্ছে, যে লিস্ট 5 ইস্যুস রিলেটেড
to dialysis that should be ascertained prior to surgery for this patient? বলো। মানে হচ্ছে ওটির আগে আমি কি কি চেক করব? পেশেন্টের ভলিউম, না না ইলেকট্রোলাইট না না ইমব্যালেন্স না হয়েছে না কিনা? না না, এটা ডায়ালিসিস মানে রিলেটেড। না না এটা ডায়ালাইসিস না, মানে হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার ডায়ালাইসিস লিস্ট 5 issues রিলেটিং টু ডায়ালাইসিস দ্যাট শুড বি অ্যাসার্টেন প্রায়র টু সার্জারি। তাহলে ডায়ালাইসিস এর আগে না, মানে সার্জারির আগে পটাশিয়াম ডায়ালাইসিস দেখবো। সংক্রান্ত কি কি বিষয় ডায়ালাইসিসের পরে, সার্জারির আগে। that should be ascertained prior to surgery, তাহলে should be ascertained prior to surgery 5 issues of dialysis, মানে সার্জারির তাহলে আগে। আপু আমরা অ্যাসিড বেস ডায়ালিসিস, ইলেক্ট্রোলাইট, তারপর ভলিউম স্ট্যাটাস, মানে হ্যাঁ, মানে সেই সার্জারির এগুলো আগে কি ক্যালসিয়াম এগুলো? সাপোজ যে সকালবেলা সে ডায়ালাইসিস পেয়ে আসছে, তাহলে তোমার মাথায় কি কি জিনিস তোমার ঘুরবে, যে সে যেহেতু ডায়ালাইসিস পাইছে তাহলে তার ভলিউম স্ট্যাটাস এখন কেমন, তার ইলেকট্রোলাইটের অবস্থা কি, তার ক্রিয়েটিনিন বা লেভেল, ইউরিয়া লেভেল কেমন আছে, তার এবিজি কেমন এখন, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দিব। তারপর ওই যে যেমন এখানে লিখছে যে মেথড অফ ডায়ালাইসিস, সে কোনটা ইউজ করছে, ভলিউম স্ট্যাটাস, অ্যাসিড বেস স্ট্যাটাস, ইলেকট্রোলাইট স্ট্যাটাস, তারপর হচ্ছে নেসেসারি প্রি অপারেটিভ ইন্টারভেল বিটুইন ডায়ালাইসিস সেশন এবং এবিলিটি টু পাস ইউরিন। তাহলে এটা মানে সে কি এখন ডায়ালিসিস এর পর সে কি ইউরিন পাস করতে পারতেছে কিনা, রিসেন্ট হেপারিন ইউজ, কোয়েশ্চেনটা কিন্তু সুন্দর, এটা পড়তে হবে, সি নাম্বার। আচ্ছা, তারপর হচ্ছে স্টেট দ্য পেরিঅপারেটিভ থ্রেশহোল্ড ফর ব্লাড ট্রান্সফিউশন, এটা আমরা জানি, বাট লিস্ট 3 স্পেসিফিক কনসার্ন ফর দিস পেশেন্ট রিগার্ডিং ব্লাড ট্রান্সফিউশন। তাহলে এই পেশেন্টকে আমরা, এই পেশেন্ট বলতে সাধারণত ডায়ালাইসিস বা সরি রেনাল ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো পেশেন্ট যদি শুধু পেশেন্ট বলে, রিসিপিয়েন্ট বা ডোনার যদি না বলে, তাহলে ধরে নিবা সেটা রিসিপিয়েন্টের ব্যাপারে কথা বলতেছে, কারণ ডোনার তো হেলদি পার্সন, ডোনারকে নিয়ে আমাদের কোনো টেনশন থাকে না। তো স্পেসিফিক কনসার্ন ফর দিস পেশেন্ট রিগার্ডিং ব্লাড ট্রান্সফিউশন, যদি ব্লাড ট্রান্সফিউশন দিতে চায় তাহলে আমাদের মাথায় ফার্স্টে কি হইতে আসে, যে আমার এখানে গ্রাফট রিজেকশন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, এটাই হচ্ছে আমার মূল জিনিস। আচ্ছা, এছাড়াও হচ্ছে তোমার ব্লাড মানে যেহেতু নতুন কিডনি, সে ওইভাবে ব্লাড ফিল্টার করতে পারে কিনা, তার ইলেক্ট্রোলাইট গুলো সে বের করতে পারে কিনা, এগুলো ফ্যাক্টর। তো এই কোয়েশ্চেনটা দেখবা, প্লিজ থ্রু কনসিডারেশন রিগার্ডিং ইন্ট্রাঅপারেটিভ ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন ফর দিস পেশেন্ট। আচ্ছা, এখানে অনেক কথা লিখছে, সোজা কথায় আমরা ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশনটা পড়ছি আমরা ডিএনবি থেকে, ডিএনবি থেকে যে ফ্লুইডটা আমরা পড়ছি সেখানে যেভাবে লেখা আছে ওভাবে পড়বা, নতুন করে পড়ার কোনো দরকার নেই। কই বের আচ্ছা, করবো? গিভ টু, হ্যাঁ ইয়াসমিন, খুলো একশো হ্যাঁ, ছিয়াত্তর নাম্বার পেজ, খুলো এফআরসি এর নতুনটার 176 নাম্বার পেজ। আচ্ছা। আচ্ছা, গিভ টু কনসিডারেশন রিগার্ডিং আর্টারিয়াল ক্যানুলেশন, দরকার নাই। এইচ, লিস্ট 3 পসিবল এলিমেন্ট অফ পোস্ট অপারেটিভ অ্যানালজেসিক স্ট্র্যাটেজি, এটা আমরা রেগুলার একটু আগে পড়ে আসছি ওই কোয়েশ্চেনটা, এটা আবার ইয়াসমিন দাগাও। লিস্ট 2 পসিবল ইমিডিয়েট সাইড এফেক্ট অফ রিটোক্সিমাম ইনফিউশন, বাদ দাও, শেষ, ওই তো শেষ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ, এফআরসি থেকে এটা দেখা শেষ। ওকে, এখন আসো ইয়াতে যাই, ভিউ পয়েন্টে যাই। বিপয় কোনটা? হ্যাঁ, পয়েন্ট কোনটা? কি কোনটা বুঝি না, আমি আজকে হেডফোন পরি, ইউজ করি নাই। ভিউ পয়েন্ট কোনটা? ভিউ পয়েন্ট কোনটা? ভিউ মানে পয়েন্টে কোন point? ভলিউম 3, তারটা তো দিন খালি 118 নাম্বার পেজ। আচ্ছা, এখন দেখো টার্পের মধ্যে
আচ্ছা, এখানে একটা জিনিস আমি হাতে লিখছিলাম, একটু বলি। এটা হচ্ছে, আমি ছবি তুলে দিব এই, মানে এই মিটিংটা যখন আবার অটো নিজেই শেষ হবে তখন। তো একটু শোনো, বলতেছিলাম যে ব্লাডার টিউমার, আমরা ব্লাডার টিউমার তো আসলে আগে বইয়ে ছিল না এভাবে। তো ব্লাডার টিউমার, টিউমারের ক্ষেত্রে কাদের হতে পারে, এটা হচ্ছে এল্ডারলি, স্মোকিং হিস্ট্রি থাকবে বেশি, আর এখানে কার্ডিও রেসপিরেটরি কোমরবিডিটি থাকবে। তো এখন আমাদের যদি সিএ ব্লাডার নিয়ে কোনো পেশেন্ট আসে, তখন সেক্ষেত্রে আমরা পেশেন্টের বয়স বেশি পাবো, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি থাকবে, কার্ডিওভাস্কুলার, কার্ডিও রেসপিরেটরি কোমরবিডিটি থাকবে। তাহলে ধরো এই কোয়েশ্চেনটা যদি আসে, তাহলে এই পেশেন্টের কি থাকবে, আমরা বলতেছি বয়স বেশি, তাহলে বয়স বেশি কিছু জেরিয়াট্রিক ফ্যাক্টর আমাদেরকে বলতে হবে, স্মোকিং রিলেটেড অ্যানেস্থেশিয়া প্রবলেম গুলা বলতে হবে। এবং স্মোকিং এর জন্য, তাহলে স্মোকিং যেহেতু তার হিস্ট্রি আছে, তাহলে তার সিওপিডিও থাকতে পারে, ধরে নিলাম তার সিওপিডি আছে, বা সিওপিডি রিলেটেড চেঞ্জ গুলো আমাকে বলতে হবে। এবং সেই সাথে আমার কার্ডিও রেসপিরেটরি বলতে আমরা তো শুরুতে বুঝি হচ্ছে হাইপারটেনশন, তাহলে হাইপারটেনশন আমাকে এখানে মেনশন করতে হবে। আচ্ছা, এরপরে বলতেছি যে টিওআর টার্প এবং টিওআর বিটি, হ্যাঁ, দুইটা ক্ষেত্রে যে পজিশনটা হয় এটাকে বলা হয় লয়েড ডেভিস পজিশন। লয়েড ডেভিস পজিশনে, পজিশনটা কি, যে হিপ ফ্লেক্সড আর নি হচ্ছে বেন্ড থাকবে। লিখো তুমি টাইপ করো, হ্যাঁ, লিখো তুমি টাইপ, এটা কোথাও লিখো লেখা নেই, তুমি আমি টাইপ লিখছি। কিনা। এটা লেখা নাই, আমি লিখছি, এটা বলতেছি যাতে মানে ছবি দেখে বুঝতে পারো। আচ্ছা, তারপর যে লিথোটমিতে হচ্ছে গ্রেটার হিপ ফ্লেকশন। আচ্ছা, অবটুরেটর নার্ভ ব্লক, এটা হচ্ছে আম, কেন দেওয়া হয়, এটা দেওয়া হয় যে টু প্রিভেন্ট অ্যাডাক্টর মাসেল স্পাজম ডিউরিং টিউআরবিটি, যদি নন, আমরা তো সাধারণত স্পাইনাল দিয়ে ওটিটা করি, এই জন্য হচ্ছে যে অ্যাডাক্টর মাসেলের স্পাজমের বন্ধ করার জন্য অবটুরেটর ব্লকটা দেওয়া হয়। আচ্ছা, অবটুরেটর নার্ভ ব্লক দেওয়া হয় টু ফর কমপ্লিট নি অ্যানেস্থেশিয়া, সাথে ফিমোরাল এবং সায়াটিক নার্ভ ব্লকও দিতে হবে ফর নি। আচ্ছা, মানে এটা আমি সব বাংলায় লিখছিলাম। প্রোব রাখবো ইঙ্গুইনাল ক্রিজ থেকে 1 to 2 সেন্টিমিটার ডিস্টালি, অ্যান্ড অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস অ্যান্ড ফিউজিফর্ম স্ট্রাকচার হিসেবে দেখা যাবে। ঘোড়ার ডিম, এটা আমি এভাবে লিখতে জীবনে আমার মন থাকবে না, দুর্বাদ্য, আমি এটা পরে তোমাদের মুখে বলবো। ছবিটা পাঠিয়ে দিচ্ছি, বুঝা বুঝতে আমি এটা বলে কিছু বুঝবো না। 18 তারিখ আমাদের ব্লক ফাইনাল, 18 তারিখ আপু, ইউরোলজি। হ্যাঁ জানি তো, ওখানে অপারেটর নার্ভ ব্লক আঠারো আসবে না। তারিখের কথা কে বলছে? হ্যাঁ, বুঝি না, সঞ্জিতা আবার বল। না না, হচ্ছে পপি আপা বলতেছিল যে 18 তারিখে ব্লক ফাইনাল, তাই বললাম যে কে বলছে, আমরা তো জানি না। আচ্ছা, তুমি জানো না? না, আমাদেরকে কোনো আব্দুল গ্রুপে রাজ্জাক তো ভাই আমি লেখা বলেছে, দেখলাম না। আব্দুল রাজ্জাক ভাই বলেছে, শোনেন আপু, হ্যাঁ, স্যারেরা বলতেছে আমরা নাকি ফেল টু ব্যাচ। কি কেন? লেগে, তোদের এই ব্লক ফাইনাল না 11 তারিখ হওয়ার কথা। আমাকে 18 তারিখ হবে, 18 তারিখ। আরে, আমার স্যারেরা মানে ভাইয়া গেছিল যে স্যার তাহলে কি আমরা ওই যে নেক্সট যে আর 13 এর যে রেগুলার যে ইয়েটা হবে, ব্লকটা হবে, তাহলে ওদের সাথে আমরা নেক্সট ব্লকটা দিব কিনা, কারণ আমাদের তো ডেট টেট কোনো কিছু ঠিক হয় না। তখন বলে না না, আপনারা আলাদা হয়ে যান, আপনারা এমনিতেই ফেল টু ব্যাচ। হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে কথা শুনে। কে বলছে? তুষার স্যার নাকি এই কথা বলছে, আমি বললাম উনি আন্দাজে উনি ফেল টু ব্যাচ বলে ওনাদের কারণে আমাদের আজকে এই অবস্থা। গেছি সে প্রথম থেকে, মনে আছে আপু আমরা পরীক্ষা দিব স্যারদের কাছে গেছি, পয়সা বসে না, ব্লক শেষ হোক, এই হোক সেই হোক, মনে আছে আপু? আমরা আমাদের ব্যাচটা একটা ভালো ব্যাচ ছিল আপু, আপনারা সবাই জানেন। এই ব্যাচটা পুরো নষ্ট করছে ডিপার্টমেন্টের দুই স্যারেরা মিলে, দুই গ্রুপের স্যারেরা মিলে, আর বলে আমরা নাকি ফেল টু ব্যাচ। ম্যাডামের যে এত তুনু তুনু করা, এত ব্যাচ, কোন ব্যাচে কত নাম্বার আমি জানেন, এই যে নতুন ব্যাচে যে রেজাল্ট হয়েছে ওদের নাম্বার আমি সবারটা জানছি। শোনো সঞ্জিতা, ওদের 100, তোমার 27-এ নিচে সবার নাম্বার, 154 পাইছে হচ্ছে গিয়ে ওই যে হিন্দু যে ভাইটার জানি নাম কি, 100 বলতেছে 300। সুদীপ দা। সুদীপ দা। হ্যাঁ, না না সরি, সুদীপ দা না, পাইছে হচ্ছে কি ওই যে সায়েম ভাই পাইছে 154, 354। আমাদের ইয়ে তিনশো ভাইও তো চুয়ান্ন 354 পাইছে।
এমন না যে ওনার কিন্তু ডিপ্লোমা করা, তা সারাদিন পরে। তারপর হচ্ছে সুদীপ দা যে আছে, উনি এরপর নেক্সট হাইয়েস্ট উনি পাইছে হচ্ছে গিয়ে 39, বুঝছো? যেটা আমাদের মানে এরপরে হচ্ছে গিয়ে সব হচ্ছে 130-এর নিচে। আর আমাদের ব্যাচের রেজাল্ট কি, মেজাজ খারাপ লাগে আমার নাকি ফেল টু ব্যাচ। উনি কি দেখে বললো নষ্ট করে গেছে, তার মনে হয় নষ্ট জুলাই হয়েছে ফেলছে, বুঝছো? না আপু, কেমনে ফেল টু ব্যাচ বলে? আমাদের দেখেন, নসাদ ভাই পাইলো 354। রেজাল্ট আমাদের সবার ভালো, জানে সানজিদা ওদের মানে 130-এর উপরে আমাদের সবাই পাইছে, 130-এর নিচে তো নাই কেউ। আর এই কথাটা কেন মানে ব্যাচের বলছো? সবার কোয়ালিটি মোটামুটি একটা এভারেজে ভালো। এবং আমি ওই যে আর তিথিদের ব্যাচে যে হাইস্ট পাইছে 53, মানে এমন না যে কারো থেকে আমাদের ব্যাচ কিভাবে খারাপ বলে ওরা। আর সারাদিন তিথি পড়ে, বাকিদের রেজাল্ট তো জানে সব অনেক কিছু, সেটা ব্যাপার না। ফেল টু ব্যাচ বললো কেন? রেজাল্ট কত ভালো হয়েছে আমাদের ব্যাচে। আর আমাদের ব্যাচে কেউ টেনে মনে হয় যার, আমি যেটা ওই যে মোশারফের কাছে শুনলাম, ওদের নাকি 40 পেয়ে পাস করছে হচ্ছে আমরা 3 জন। আমাদের এরকম কেউ 40 পায় নাই লঙ্কের শর্ট লিস্টে। আর 13 আমাদের বলে আমরা নাকি ফেল টু ব্যাচ, বলে আপনার এমনিতে ফেল টু ব্যাচ ডিফল্টার ব্যাচ আপনারা, আমরা নাকি ডিফল্ট ব্যাচ, শুনছেন? এগুলো শুনে ও আসলে কেন কিছু বললো না যে স্যার এরকম না? হে নারী সমাজ, আরে হে নারী স্যারের কি সমাজ। এত বলবো ভাইয়া, প্রিয় বলবেন না তো বান্দা খারাপ। গেছে স্যারের কাছে, তারপর বলছে ডিফল্টার ফেল টু ব্যাচ, এটা কেমনে হয়? স্যারের প্রিয় ছোট ভাই। না ও এখন কি বলবো, আমি বলছে তো, আমার বলতেছে যে আমি যে কি পরিমাণে কথা শুনতেছি আমাদের ব্যাচে কেউ দেখতে পারে না। আমি বললাম এই এত বাবা চুপ, একাডেমিক একটা ব্যাচ চুপ দেখতে কর। পারে না। ব্যাচ চলিয়ে আসছে। ব্যাচ বলছে ফেল টু ব্যাচ, তো তোর এত গায়ে লাগতেছে কেন? তুই ফেল টু, তুই তো ফেল টু না। ওই যে তোমরা তিনজন কেউ ফেল টু আছো, পরীক্ষা তো দিচ্ছি তোমাদের এত আমরা, গায়ে লাগে কেন? চুপ থাকো। বলছে অনেক কথা ওনারা বলে, এক কান দিয়ে ঢুকার এক কান দিয়ে বের করে দাও। আর বলুক। অনেক নাকি অপমান করে কথা বলছে, ভাইয়া বলছে। আচ্ছা বলুক, অসুবিধা নেই। এসব বাদ দেন, অপমান এখন করতে পারলে ম্যাক্সিমাম জানুয়ারি পর্যন্ত যাবে, রেজাল্ট দেখাই দিতে হবে। তাই না? এগুলো নিয়ে মানে শুধু শুধু টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। 111 নম্বর পেজে আসো। না না ঠিক আছে। এগুলো নিয়ে কোনো টাইম টাইম নষ্ট 100, করবে না। 111 নম্বর পেজে আসো, এই না কোশ্চেনটা না ঠিক আছে। এখানে দেখো। কথা তো আসছে ওই যে আপু ডেট দিচ্ছে না, ওই ডেট নিয়ে, ডেটটা কি ওরা অনেক ঘুরাচ্ছিল, ভাইয়া অনেক কষ্ট করে ডেট নিচ্ছে। ওরা তো পরীক্ষা নিতেই চায় না, কারণ পরীক্ষা নেওয়াও তো একটা ঝামেলা, কোয়েশ্চেন করতে হবে, অনেক কঠিন না? দরকার নেই, বলুক। কিন্তু যা ব্লেম যা দিচ্ছে আমাদেরকে, বুঝছেন? ভোকাল কর্ড সবারই আছে, সবারই বলতেছে, বলুক। এগুলা নিয়ে মানে আপসেট হওয়া যাবে না, কাজে পরিচয় হবে, কথাই নয়। আসো, এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা ইনশাআল্লাহ, খুব খুব জোর। সুন্দর করে লিখছে। এবং এই কোয়েশ্চেনটা পড়লে, মানে ফার্স্ট আমি মানে বলতে চাই নাই, পরে দেখতেছি উল্টায় যে কোয়েশ্চেনটা এত সুন্দর করে গুছানো, মানে ইটস গুড, রিয়েলি গুড। তো এটা পড়লে মোটামুটি একটা আইডিয়া খুব সুন্দর মতো হয়ে যাবে। এই জন্য এটা হচ্ছে মানে ঠিক করলাম পড়াবো। দেখো, প্রথম বছর একটা 60 বছরের বেটা, ইমার্জেন্সি ল্যাপারোটমি হবে, ডিউ টু অমুক যাই হোক না কেন, ডায়াবেটিক, স্মোকার। তাহলে কি প্রবলেম হবে রিলেটেড টু স্মোকিং এন্ড ডায়াবেটিস ডিউরিং অ্যানেস্থেসিয়া? তাহলে এই যে প্রথম কোয়েশ্চেনটা, এটা যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিনারিওতে আসতে পারে, এবং আসাটা খুবই কমন। আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা করে ফেললাম যে হোয়াট আর দ্য প্রবলেম অফ স্মোকিং এন্ড ডায়াবেটিস ডিউরিং অ্যানেস্থেসিয়া। কত দেখো, নাম্বার পেজ? 111। থ্যাংক ইউ। ভিউ পয়েন্ট ভলিউম 3, 111। পাইছি পাইছি। ওকে, এখন হচ্ছে তাহলে হোয়াট আর দ্য প্রবলেম অফ স্মোকিং এন্ড ডায়াবেটিস ডিউরিং অ্যানেস্থেসিয়া। এখানে যেভাবে লিখছে, যদি পারো ঠাড়া মুখস্থ করে ফেলো, আর কোনো কথা নেই। কারণ এই যে প্রবলেম রিলেটেড টু দ্য স্মোকিং, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, আরো হচ্ছে 4টা পয়েন্ট দিছে, এই পয়েন্টগুলোর ভিতরে আবার পয়েন্ট লিখছে। প্রবলেম রিলেটেড টু দ্য ডায়াবেটিস, দেখো এই এই ডায়াবেটিসের সবগুলো ফ্যাক্টর মোটামুটি এখানে আলোচনা করছে। এইগুলা যদি, এই কোয়েশ্চেনটা আমি বলবো একদম ঠাড়া মুখস্থ করে ফেলো, সবচাইতে সহজ মুখস্থ করে ফেলা।
কারণ অনেক সময় যেটা হয় যে কিছু কিছু পয়েন্ট আমাদের বাদ পড়ে যায়, কিন্তু এই দুটা পয়েন্ট যে কোনো জায়গায় আসতে পারে। তাহলে প্রবলেম রিলেটেড টু দা স্মোকিং এখানে হচ্ছে 4টা পয়েন্টে ভাগ করছে, আর রিলেটেড টু দা ডায়াবেটিস এখানে অনেকগুলা বুলেট দিচ্ছে। তাহলে আমরা জানি যে স্ট্রেসে আমাদের হাইপারগ্লাইসেমিয়া হবে, মানে ডায়াবেটিস থাকলে উন্ডি ইনফেকশন হবে, ডায়াবেটিসের জন্য ডায়াবেটিক কমপ্লিকেশন তার থাকতে পারে, ওই কমপ্লিকেশনের জন্য আবার ফার্দার ঝামেলা হইতে হবে, আর ঝামেলা থাকতে পারে, নিউরোপ্যাথি থাকতে পারে পেশেন্টের। তাহলে তার হচ্ছে আমরা যেটা পড়ছিলাম ডায়াবেটিস থাকলে পেশেন্টের অটোনমিক ডিসফাংশন হবে। তাহলে অটোনমিক ডিসফাংশন জন্য তার ব্লাড প্রেশার হচ্ছে কম থাকবে, হাইপারটেনশন হওয়ার পসিবিলিটি আছে, তার সাইলেন্ট এমআই হতে পারে, রেস্টিং ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, অনেকগুলো পয়েন্ট। এখন এটা এটা পড়লে তোমরা একটা ক্লিন কাট আইডিয়া পাবা হচ্ছে। এরপর দেখো পরের পেজে কম্বাইন্ড ইফেক্ট অফ স্মোকিং এন্ড ডায়াবেটিস, এটা দুটো একসাথে করে কয়েকটা পয়েন্ট লিখছে। এরপর আছে বি নাম্বার, হাউ উইল ইউ ইভালুয়েট দিস পেশেন্ট। কোয়েশ্চেনটা মূলত ইমার্জেন্সি ল্যাপারটমি হইলেও এটা হচ্ছে স্মোকিং এবং ডায়াবেটিস নিয়ে আলোচনা করছে। সো স্মোকিং এন্ড ডায়াবেটিস, আমরা ডায়াবেটিস একবার পড়ছি, স্মোকিংও পড়ছি, স্মোকিং আমরা পড়ছি, কিন্তু স্মোকিং এভাবে গুছায় কিন্তু ছিল না, ওখানে আমরা অনেকগুলো ফ্যাক্টর পড়ছিলাম, কিন্তু এখানে একদম ইভালুয়েশনটা পুরোপুরি সুন্দর করে দেওয়া। তাহলে ইভালুয়েশন অ্যান্সার করতে গেলে আমরা কি করব? হিস্ট্রি, হিস্ট্রি, একটু দাঁড়া, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, Medical examination, investigation, optimization. আম্মা রিস্ক অ্যাসেসমেন্ট। একটু একটু পরে দাঁড়াও। স্মোকিং, সরি, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। এখন দেখো এখানে তারা কি করছে, এই যে হিস্ট্রিকে ওরা আবার ডায়াবেটিকের হিস্ট্রি আর স্মোকিং এর হিস্ট্রি, দুটো হিস্ট্রিকে ওরা আলাদা করে ফেলছে। এই ডায়াবেটিসের হিস্ট্রির মধ্যে আরো অনেক কিছু অ্যাড করা যায়, যেমন ওরা প্রথমে বলতেছে যে র্যাপিডলি অ্যাসেসিং গ্লাইসেমিক কন্ট্রোল, রিভিউইং ব্লাড সুগার লেভেল, মেডিকেশন, ডায়াবেটিক কমপ্লিকেশন। এইভাবে না লিখে আমরা স্মোকিং আর ডায়াবেটিস একসাথে লিখবো, এবং আমাদের যে ফরম্যাটটা আছে যে ওখানে হিস্ট্রিতে যেসব পয়েন্ট যে আহ, প্রথম হচ্ছে বর্তমান কমপ্লিকেশন কি, এর সাথে কোনো কোমরবিডিটি আছে কিনা, তার অ্যানেস্থেটিক হিস্ট্রি কি, সার্জিক্যাল হিস্ট্রি কি, ড্রাগ হিস্ট্রি কি, এই সবগুলো পয়েন্ট আমার ছোট ছোট করে লিখবো, যদি আমাদের নাম্বার এবং নাম্বার মানে নাম্বার হিসেবে। আর যদি মনে করো না আমার এত ডিটেল করে লেখা যাবে না, আমার হবে একদম ইভালুয়েশন প্রিপারেশন সব একসাথে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ছোট করে ফেলবো। যদি শুধু ইভালুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা পয়েন্ট টাচ করে আসবা, প্রত্যেকটা হেডিং ধরে লেখার চেষ্টা